সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। বাঙালি উৎসব প্রবণ জাতি, 12 মাসে 13 পার্বণ, আর এইসব উৎসবকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনও মেতে ওঠে। এবারেও বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের নানা দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। চলচ্চিত্র যেমন বাণিজ্যিক ঘরানার রয়েছে, তেমনি রয়েছে আর্ট ঘরানারও চলচ্চিত্র, সেসব নিয়ে আমাদের কথা থাকবে। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মেঘনা কন্যা চলচ্চিত্রের প্রযোজক কাজী সাইফুল ইসলাম। এরপরে আমাদের সাথে আছেন মেঘনা কন্যা চলচ্চিত্রের প্রধান চরিত্রের রূপদানকারী অভিনয় শিল্পী কাজী নওশাবা আহমেদ, এবং আমাদের সাথে আছেন চিত্রনাট্যকার সমালোচক সাদিয়া খালিদ রীতি। তিনজনকেই শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে অংশগ্রহণ করার জন্য। শিকল ভাঙার চলচ্চিত্র, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক, এবং জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। শুরুতেই কাজী সাইফুল ইসলাম, আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে এই চলচ্চিত্র প্রযোজনার বিষয় নিয়ে। এটি কি আপনার প্রথম প্রযোজনা কিনা সেই বিষয়টি? আমার প্রথম প্রযোজনা, আমি জীবনের প্রথম প্রযোজনাতে গিয়েছি আর কি, মেঘনা কন্যা দিয়ে। আচ্ছা, এই যে প্রথম প্রযোজনা এবং সেটা সেই বিষয় নিয়ে আপনার নিজের ভিতরে কি অনুভূতি কাজ করেছে বা করছে? এখন তো চলছেও, প্রেক্ষাগৃহে চলছে, কেমন আশানুরূপ ইয়ে পাচ্ছেন? প্রথমে আমি খুব এক্সাইটেড, কারণ প্রথম প্রযোজনা, এটা প্রথম সন্তানের মতনই এক্সাইটেড অ্যান্ড লাভস। আমি আগে নাটক প্রযোজনা করেছি অনেক, টেলিভিশন মিডিয়ার সাথে বেশি জড়িত, সিরিয়াল করেছি। কিন্তু যখন আমার পরিচালক ফুয়াদ চৌধুরী সাহেব আমাকে এই গল্পটা শোনালেন, বললেন যে এই ছবিটা করা দরকার, আমি কয়েকবার পরে আমার কাছে ভালো লাগলো, কারণ এটা নারী কেন্দ্রিক, একটা দুটো নারী জার্নি। তো সেই জন্য আমার খুব পছন্দ হয়েছে এবং সেই জন্য আমি প্রযোজনা করতে এসেছি। এবং আমি খুবই হ্যাপি, মানে আমার মনে হয় যারা ঈদে এত ছবি করেছে সবচেয়ে বেশি হ্যাপিয়েস্ট আমি, কারণ আমার ছবি মুক্তি পাওয়ার আগেই আমি লগ্নি বাসা নিয়ে এসেছি। আমাকে সুইজারল্যান্ড এম্বাসি হেল্প করেছে, আমাকে স্কোয়ার, আমাকে গ্রামীণ ডিজিটাল হেলথ, তারপরে এসএমসি, সবাই। আমি একমাত্র প্রযোজক যে মনে হয় বাসায় ইনকাম নিয়ে গেছে। এবং আমি খুব হ্যাপি যে প্রথমবারই আমি ভালো কিছু পেয়েছি অ্যাজ এ প্রযোজক হিসেবে। বাংলাদেশে তো আসলে চলচ্চিত্র প্রযোজনা করতে সবাই ভয় পায় যে লগ্নি ফেরত পাবে না, কিন্তু আমি ফেরত পেয়েছি, এটার জন্য আমি হ্যাপি। আর আমার যারা সিনেমাতে অভিনয় করেছেন, নওশাবা, তারপর শতাব্দী, বাবুভাই, জয়া, সবাই খুব ভালো অভিনয় করেছে। একটা টিম ওয়ার্ক ছিল, যার কারণেই ছবিটা খুব ভালো রেসপন্স পেয়েছি। আজকে আমাদের শিল্পকলা চলছে এবং দেশের 9টা শিল্পকলা চলবে, এবং আমি চাচ্ছি যে এটা তো আসলে এটা মানুষকে জানানো যে এটা মেয়ে ওমেন ট্রাফিকিংয়ের উপরে পতিতা থেকে, যে কারণে আমরা শিকল ভাঙার গল্প বলছি। আর আমরা জানি যে পরিচালক ফুয়াদ চৌধুরীরও প্রথম চলচ্চিত্র এটা ওনার প্রথম চলচ্চিত্র। আমি নওশাবার কাছে জানবো যে মেঘনা কন্যায় আসলে যুক্ত হওয়া কিভাবে? প্রথম কথা হচ্ছে, ফুয়াদ ভাইয়ের সাথে আমার পরিচয়টা সিসিমপুর থেকে। তো উনি এবং ওনার ওয়াইফ আমার কলিগ ছিলেন। সিসিমপুরে আমি ইকরি চরিত্রটা করতাম। তো সে সময় উনি ওখানে আমাদের একটি বেশ ভালো পজিশনে ছিলেন। তো উনি আমার একাগ্রতা দেখতেন এবং সবসময় বলতেন যে তুই ক্যামেরার সামনে আয়, আমি যখন সিনেমা বানাবো তখন অবশ্যই তুই আমার সাথে থাকবি, তুই এত সিরিয়াস। তো এত বছর পর উনি যখন সিনেমা বানাচ্ছেন, সেই সময় ওনার কাছ থেকে ফোন পাওয়াটা আমার কাছে বেশ আশ্চর্যই বটে। কারণ আসলে আমি আমার মনে হয় আমার সিসিমপুরের ডেডিকেশনের ফল হচ্ছে মেঘনা কন্যা। কারণ উনি হয়তোবা সেইভাবে আমার কাজ সেইভাবে দেখেননি, কিন্তু ওনার মাথায় ছিল যে আমি ইকরি করতে যে পরিমাণ সিরিয়াস ছিলাম, ডেডিকেটেড ছিলাম, সেইটা ওনার মাথায় ছিল। তো যখন উনি আমায় ফোন করে বললেন যে আমি এরকম একটা চলচ্চিত্র করছি এবং এটা নারী কেন্দ্রিক, আমি তোকে এতটুকু অ্যাসিওর করতে পারি যে সিনেমাটা তুই অভিনয় করে আনন্দ পাবি। তো এটা আমার কাছে একেবারে একটা প্রেজেন্টের মতো আর কি, যে আমার ওই ডেডিকেশন দেখে উনি আমাকে ওনার মেঘনা কন্যাতে মেঘনা কন্যা হিসেবে চেয়েছেন। আমরা ধাপে ধাপে আরো শুনবো। আমি সাদিয়া খালিদ রীতি, আপনাকে প্রথমে অভিনন্দন জানাতে চাই। আপনি কানের 77তম আসরে যাচ্ছেন আবারও জুরি হিসাবে। জি, আমরা এই যে আমরা চলচ্চিত্রের বিষয়ে কথা বলছি, আমাদের ঈদে বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে, সব মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে?
এবার ঈদে বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং সিনেপ্লেক্সে মানে হাইয়েস্ট নাম্বার অফ বাংলা ফিল্মস এবার ঈদে মুক্তি পেল এবং দর্শকের সমাগমও বেশ ভালো ছিল। আমিও গিয়ে দেখেছি হলে, লোকাল হলে গিয়ে শাকিব খানের সিনেমা দেখে এসেছি। এটা আমি করতে খুব পছন্দ করি প্রত্যেক ঈদে, এবং লোকাল হল লাইক সিনেপ্লেক্স সবসময় না, লাইক যেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিন হলগুলোতে, যেখানে আমরা অনেক ধরনের দর্শক পাই। আসলে সিনেপ্লেক্সে তো আসলে দর্শক একভাবে করে একটু ছেকে এক ধরনের কি বলবো ইকোনমিক ক্লাসের মানুষ যায়, সো সেই হিসাবে ওখানে সব শ্রেণীর মানুষের আর কি সকল শ্রেণীর মানুষ পাওয়া যায় বাইরে। সো এটা আমার খুবই ভালো লেগেছে ঈদের সিনেমা দেখে, এবং মেঘনা কন্যাও দেখেছি এবং মেঘনা কন্যাও ভালো লেগেছে, এবং আমি হলে দেখতে গেছিলাম রাজকুমার, সেটাও ভালো লেগেছে। ওইটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলাপ করতে পারি। আমাদের তো চলচ্চিত্রের যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সিনেমা হলই দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনার কাছ থেকে একটু জানি যে আপনাদের সিনেমা হল কতগুলো পেলেন বা শিল্পকলায় চলছে, বিষয়টা একটু শুনি। আমরা সিনেমা হল 4টা পেয়েছি, সো টাফ। তাও তার শিল্পকলা তো 9টা শিল্পকলা পেয়েছি আমরা। আজকে 3rd ডে চলতেছে শিল্পকলা ঢাকায়। তারপর যাব আমরা নারায়ণগঞ্জ, রংপুর, রাজশাহী। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া, কারণ নারীর একটা গল্প তো, এটা বর্ডার অঞ্চলে বেশি দেখাবো আমরা, কারণ মানুষকে সচেতনতা করতে হবে। আমাদের তো টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, যার কারণে আমাদেরকে পুরো বাংলাদেশ চষে বেড়াতে হবে, সে কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত বা তামাবিল থেকে আরম্ভ করে পর্যন্ত। সে অঞ্চলগুলোকে প্রতিটা শিল্পকলা বর্ডার অঞ্চলে যতগুলো বড় বড় হল পাই, অডিটোরিয়াম পাই, সেখানে আমরা এটা প্রচার করব, যার কারণে মানুষ জানতে হবে। আজকে শিল্পকলাতে ফুল গেছে, কালকেও ফুল ছিল, পরশুদিন এর আগের দিনও ফুল ছিল। এটা কি শিল্পকলা হওয়াতে আপনারা কি মনে করছেন যে ঠিকঠাক মতো আসছে দর্শক? হ্যাঁ, মাস পিপল যাচ্ছে, কারণ সিনেপ্লেক্সের নাম শুনলে একটু বলেন না, এটা ব্যালেন্সিং ব্যাপার আছে, টিকিটের দামের ব্যাপার আছে। তারপর আমরা যখন সিঙ্গেল স্ক্রিনে যাব, আমরা মধুমিতাতে যাব, ঢাকা শহরে সিঙ্গেল স্ক্রিন বা চিটংয়ে যেগুলো আছে, রাজশাহীতে আছে, যদি থাকে, রাজশাহীতে মনে হয় সিঙ্গেল স্ক্রিন নাই এখন, যদি থাকে আমরা সিঙ্গেল স্ক্রিনে যখন যাবো দেখবেন যে প্রচুর দর্শক পাবো, কারণ এত টাকা ইনভেস্ট করে অনেকে ওখানে যেতে চায় না সিনেপ্লেক্সে। মাস পিপলের কাছে যাওয়া কিন্তু টার্গেট। আর আমার এটা ড্রিম বা 912 ড্রিম যে জনগণ জানতে হবে। ও যেরকম কাজ করে সমাজ কল্যাণ নিয়ে, আমি কিন্তু লায়ন্সের গভর্নর ছিলাম, আমার কাজ কিন্তু ওই মানবতার সেবা নিয়ে, মানুষের ধারে ধারে যাওয়া, আর এই জন্যই এই ছবিটা করা, অন্য কোনো কারণে না। নশাবার কাছ থেকে আমরা একটু মেঘনা কন্যার গল্প সংক্ষেপ শুনে নিতে চাই, যদিও ইতোমধ্যে দর্শক দেখে ফেলছে। জি, তারপরে একটু শুনি। মেইনলি এটা তো আমাদের যে ফুয়াদ চৌধুরী যিনি ডিরেক্টর, উনি তো ডকুমেন্টারি বানাতেন। তো 2003-তে উনি হিউম্যান ট্রাফিকিং নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন। তো সেই সময় উনি একটি চরিত্রে অথবা একটা মেয়ের গল্প জানতে পারেন, সত্য ঘটনা অবলম্বনে, সেটা গাজীপুরে। তো সেই চরিত্রটাই আমি করেছি। যদিও যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাগুলো এভাবে ঘটে, কিন্তু তোমরা যদি সচেতন হও তাহলে ঘটনাটা এভাবে ঘটবে না। তো সেই কারণে আমরা গল্পটার শেষটুকু হাসি চরিত্রর যে আমরা যেভাবে সমাপ্তি দেখিয়েছি, সেটা আমরা পজিটিভলি দেখাতে চেয়েছি, যাতে মানুষ সচেতন হয়, যাতে তুমি যদি এই স্টেপগুলো নাও তাহলে তুমি ঘুরে দাঁড়াতে পারো। তো আরেকটি বিষয় যেটা ব্যক্তিগতভাবে আমি কেন হাসি চরিত্রটা করেছি, যেটা আমি ভাই যেটা বলছিলেন, যে আমার নিজেরও একটা তাগিদ ফিল হয়েছে, যে যখনই আমাকে ফুয়াদ ভাই প্রথমেই আমাকে যখন বলছিলেন গল্পটা, তখনই আমি বলছিলেন যে নশবা, আমি কিন্তু অ্যাওয়ারনেস করতে চাই, আমি এই গল্পটা সিনেমাটা শুধুই সিনেমার জন্যই করতে চাই না। তো এটা কিন্তু আমি প্রান্তিক এলাকাতে নিয়ে যাব, বর্ডার এরিয়াতে নিয়ে যাব, তুমি যে ধরনের মানুষ, তুমি বিভিন্ন জায়গায় মিশে যেতে পারো, তো আমি কিন্তু সেরকমভাবে নিয়ে যাব। সো তুমি মাথায় এইভাবে প্ল্যানটা রাখবে। সো আমি একেবারে ডে 1 থেকে জানি যে এটা আমরা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে চাই। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই মেয়েটি শিল্পী হতে চায়, এবং তার শিল্পী সত্তার লড়াইটা, একটি মেয়ে নাচতে চাইলে তাকে সমাজ কিভাবে দেখে, পরিবার কিভাবে দেখে, অথবা এটা শুধুমাত্র যে নৃত্যশিল্পীর স্ট্রাগল না, এটি একটি থিয়েটার কর্মী অথবা যে কোনো বাউল সঙ্গীতেরও স্ট্রাগল, যেটা গ্রামে গঞ্জে যুক্ত হতে চাওয়া যে কোনো নারী, এবং সে যদি ফিরে আসতে চায়, যদি নিজের ইচ্ছায় একজন শিল্পী হতে চায়, তখন আসলে তাকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তো সেইটারও গল্প কিন্তু এই কারণে আমি আরও ব্যক্তিগতভাবে, কারণ আমি নিজে সেটা ফেস করেছি, এখনও ফেস করছি ব্যক্তিগতভাবে, এই কারণে আমি হাসি চরিত্রটি করতে চেয়েছি। সাদিয়া খালিদ রীতি,
এই যে আমাদের দেখা যায় যে বাণিজ্যিক ঘরানার জন্য অন্য ধরনের চরিত্র বা অন্য ধরনের গল্প বেছে নেওয়া হয়, সেখানে এরকম একটি নারী প্রধান চরিত্র আমরা আরও দেখেছি যে কাজল রেখাও একটি নারী প্রধান চরিত্রেরই ময়মনসিংহ গীতিকার প্রাচীন একটি গল্প নিয়ে করা। এই যে অন্য ধরনের গল্পও কিন্তু বেছে নিচ্ছে এখন চলচ্চিত্র নির্মাতারা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রেক্ষাগৃহে যখন নারীরা রেগুলার আসতো তখন কিন্তু আমাদের চলচ্চিত্রের মান আরও বেটার ছিল। যখন আমরা নারীদেরকে মানে সিনেমা থেকেও বাদ দিয়ে দিলাম তখন অডিয়েন্সেও তারা কিন্তু বাদ পড়ে গেল, এবং তখন কিন্তু অশ্লীল সিনেমার যে একটা রাইজ হয়েছিল সেটার মধ্যে এটা একটা বড় একটা ইনফ্লুয়েন্সার যে আমাদের নারী প্রধান চরিত্র ছিল না। হ্যাঁ, সো এটা খুবই একটা ভালো লক্ষণ যে আমাদের এরকম চরিত্র এখন আসছে, অ্যান্ড কমার্শিয়ালি তারা কতটুকু ভালো করছে সেটা আমাদের এখনো দেখার বিষয় আছে। এখনো হয়তো বা আমাদের শাকিব খানের সিনেমাটাই বেশি ব্যবসা করছে। হ্যাঁ, সেটা হয়তো বা করছে। হ্যাঁ, শুরুটাও হলো এবং ভালো শুরু হলো। কিন্তু উনি ওনার টিকিট বেশি বিক্রি হয়েছে, কিন্তু লাভ কিন্তু আমি করে ফেলছি। হ্যাঁ, কারণ অনেক হাই বাজেট, সেই হাই বাজেট কিন্তু উঠাতে পারেনি। না, আমার যে বাজেট সেটা কিন্তু উঠে গেছে। আমি এখন যেটা পাচ্ছি বোনাস। হ্যাঁ, যার কারণে আমার চেয়ারের মধ্যে কোনো দেখবেন না টেনশন নাই, আমি ফ্রি। মানে আমি জানি যে আমার এটা ব্যবসা সফল। কিন্তু আমেরিকায় যে 75টা হল পেয়ে গেল, এখন তো ওখান থেকে ব্যবসাটা চলে আসে। আপনারা সেটা আমি কানাডা করেছি, আমার ফার্স্ট কিন্তু কানাডাতে হয়েছে, এবং কানাডাতে আমি সবচেয়ে বেশি হাইয়েস্ট করেছি। এখন যেমন মনে হচ্ছে যে আপনি বেশ রিল্যাক্স, কিন্তু শুরুতে কেমন চাপ অনুভব করেছেন? নিশ্চয়ই ঘুম হারাম ছিল, আমার দলে তো কোনো ম্যারাডোনা নাই, পেলেও নাই, জিকোও নাই, একমাত্র ও ছিল। আর বা ও আর কয়েকজন মিলে, এখানে শাকিব খানও নেই বা জয়াও নেই। আমি যে এটা সার্ভাইভ করতে পেরেছি, গল্পটাতে মানুষকে ঢুকাতে পেরেছি, মানুষের মাথায় যেটা গল্পটা ঢুকেছে যে না এটা আসলেই সমাজের কাহিনী, পারফেক্ট। মানে আমার কিন্তু সত্য ঘটনা। আপনি নেটফ্লিক্সে যান, অ্যামাজনে যান, দেখবেন যে অন্য কোনো কাহিনী নাই, সব ন্যাচারাল। আপনি ঢুকবেন, আমি যতটা নেটফ্লিক্স না অ্যামাজন আমরা দেখি, আমার মনে হয় না আমরা হইচই বা অন্যগুলো দেখি, কারণ ওই কাহিনিগুলোর মধ্যে অন্যরকম একটা টেস্ট আছে, এটা র। আমার কাহিনিটা কিন্তু র, মজা পেয়েছে। আমি কিন্তু কানাডাতে মুক্তি দিয়েছি সবার আগে, তারপরে চায়নার সাথে কথা চলছে, এবং ইনশাল্লাহ চায়নাতেও যাবে। এটা চায়নাতে অনেকেই সাহস করে না, কিন্তু আমি আশা করতেছি চায়না গোয়িং টু বি। এরপরে নর্থ আমেরিকাতে আমি যাবই, এটা আমার টার্গেট, এবং ইনশাল্লাহ এটা হবে। আমি রীতির কাছে যে প্রসঙ্গে ছিলাম সেটারই আমি আরেকটু শুনতে চাই, এবং আমরা জানতে চাই যে এই যে শাকিব খান নির্ভর আমাদের যে একটা ইন্ডাস্ট্রি, এটা আসলে আমরা কিভাবে এটা দূর করতে পারি, বা আমরা এখনো হচ্ছে ভালো ভালো কাহিনী চিত্রের চলচ্চিত্র আসছে, সে বিষয়টি নিয়ে বলুন। আসলে আমরা যদি একটু মনোযোগী হই যে আমরা কোন গল্পটা বলতে চাই আর দর্শকরা কোন গল্পটা শুনতে চায়, হ্যাঁ, আমরা যদি এমন চিন্তা করে নিই যে আমি যেটা বলতে চাই দর্শক শুনতে না চাইলেও আমি সেটাই বানাবো, যেটা আমরা এতদিন ধরে করে আসছি, যে জন্য আমরা দর্শককে আসলে আমরা দূরে ঠেলে দিয়েছি। আমরা খুব অ্যাডভার্টাইজিং করে দর্শককে হলে নিয়ে এসেছি, কিন্তু আমরা একটা গল্প বলেছি যেটা সে আসলে শুনতে চায় না বা সে শোনার জন্য রেডি না, তাকে প্রস্তুত না করে আমরা সেই গল্পটা শুনিয়ে দিয়েছি। এই জন্য আসলে আমরা তাকে মানে দর্শকদেরকে দূরে ঠেলে দিয়েছি এতদিন ধরে। তো আমরা যদি ওই জিনিসটা জাস্ট মাথায় রাখি যে আচ্ছা আমাদের দর্শককে উই হ্যাভ টু মিট দেম হাফ ওয়ে, মাঝে মাঝে একটা জায়গায় এসে আমরা বলি, তারপরে তারা আসুক, মানে প্রেক্ষাগৃহে আসুক, তারপরে আমরা আমাদের যেই আমরা যে গল্পটা বলতে চাই সেটা আমরা সুন্দর করে বলতে পারবো। হ্যাঁ, বাট সে এখানে আছে, আমি এখানে আছি, আমরা মাঝখানে কোথাও মিট করছি না। হ্যাঁ, বাট এই যে বড় যে ওটিটি দিয়ে আমরা সেই জায়গাটাকে ফিল আপ করতে পারি, একটু ফিল আপ করার একটা চেষ্টা চলছে। কিন্তু হ্যাঁ, শাকিব খান যেটা করে সে কিন্তু দর্শক যেটা চাচ্ছে সে সেটাই দেয়, এবং আমার কাছে এই সিনেমাটা কেন ভালো লেগেছে, সে কিন্তু একটা মেসেজ দিয়েছে, এবং খুব মানে কি বলবো, খুব সাকসেসফুলি দিয়েছে, এবং খুব মানে কি বলবো, মানে মিষ্টির ভিতরে ওষুধ ঢুকিয়ে দিয়ে খাওয়াই দেওয়ার মতো করে দিয়েছে আর কি। হ্যাঁ, খুব বোঝা যায়নি যে সে একটা মেসেজটা দিচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে আমরা বুঝতে পেরেছি। একদমই। নশবা, আপনি কতটা চাপের মধ্যে ছিলেন? কারণ অন্যান্য জায়গা থেকে প্রথম কথা হচ্ছে যে চাপ থাকাটাই স্বাভাবিক, এবং কিন্তু যেহেতু আমরা প্রথম দিন থেকেই জানি যে আমরা এইভাবেই পুরো টিম রেডি ছিলাম যে ঈদে একটা উৎসব হচ্ছে, এই উৎসবে আমরা পার্টিসিপেট করব, এই পার্টিসিপেট করতে পেরেই আমরা ভীষণ আনন্দিত ছিলাম। কারণ আমরা কিন্তু যখন আমরা প্রথমে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ফেব্রুয়ারিতে দেব, তখনও কিন্তু আমাদের একটা চাপ ছিল, কারণ এটাই স্বাভাবিক। কারণ ধরেন একটা নারী প্রধান গল্প,
ভাই যেটা বলছেন যে অনেক বড় বড় স্টার নাই, গল্পটাই হিরো, আদৌ দর্শক আসবে কিনা, দেখবে কিনা, ওই ধরনের যে ধরনের মাসালা মুভি সেটা না। তো অনেক কিছু ইফের জায়গা থেকে একটা ছিল, কারণ আমি নিজেও একটা চাপ অনুভব করছিলাম, কারণ যেহেতু ওনাদের আমার প্রতি একটা বিশ্বাস, আমি কি আদৌ আমার দর্শক শুধুমাত্র অভিনয়টা দেখার জন্য কি আদৌ আসবে কিনা, তো সেই চাপগুলো তো ছিলই। কিন্তু এটা আমরা জানতাম যে আমরা এই ছবিটা অ্যাওয়ারনেসের জন্য করছি, এবং আমরা যদি সেই পরিমাণ হল নাও পাই কিন্তু আমরা স্ক্রিনিং থামাবো না, এবং সেটাই আমরা করেছি। হয়তোবা আমরা হল পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু স্ক্রিনিং থামাচ্ছি না। সো আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা করেই যাচ্ছি, কারণ আমাদের প্ল্যানিং কিন্তু সারা বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় যাব। তো সেই কারণে ওই চাপটা ছিল না, এবং ভাই যেহেতু যখন প্রথমেই বলে দিয়েছেন যে উনি টাকা উঠিয়ে ফেলেছেন, তো সেই জায়গা থেকে একজন এই সিনেমার একজন কর্মী হিসেবে আমার সেই ভালো লাগাটাও হয়েছে যে আমার প্রডিউসার ইজ সেফ। এখন হচ্ছে আমার শিল্পী সত্তার যে ক্ষুধাটা, যে মানুষ এটা দেখুক, এবং মানুষ হিসেবে যে সচেতনতা, যে কারণে যে উদ্দেশ্যে আমরা করেছি সেটা যাতে হোক। কাজী সাইফুল ইসলাম, আপনি যে নির্মাতাকে কতখানি স্বাধীনতা দিয়েছিলেন, নামকরণ থেকে শুরু করে তারপরে অ্যাক্ট্রেস নির্বাচন সবকিছু মিলিয়ে? শুনলে তো বিশ্বাস করবো না 100%, কারণ আমি কোনোদিন শুটিং নিয়ে বা অ্যাক্ট্রেস কে হবে, অ্যাক্টর কে হবে, টিভি নাটকেও কখনো মাথা কামাইনি, আর সিনেমাতে তো মাথা কামাবোই না, কারণ এটাতে আমি নতুন খেলতে নেমেছি। আমার নির্মাতা যা বলেছে আমি বলেছি ইয়েস, যেটাই বলেছে আমি ইয়েস। কারণটা কি, আমি ওনাকে যদি পুরো স্বাধীনতা না দিতাম, আজকে যদি কোনো ফল্ট হতো বলতো যে আপনি তো এইভাবে বলছিলেন। আমি কখনো দোষ নিতে চাই না, আমি ফ্যামিলি তো দোষ সবসময় আরেকজনের উপর দিতে চাই, যা বলে ইয়েস বলে যাই, কারণ আমি জানি যে এটাতে মজা আছে, ধৈর্য এবং চুপ থাকার মধ্যে অনেক ভালো কিছু আছে, যেটা আমার এই ছবিতে আছে। আমি তো অন্ধকারে ঢিল মেরেছি, আদৌ জানতাম না যে এটা টাকাটা উঠবে কি না, কিন্তু উঠে গেছে। এবং আপনি দেখেন উঠার পর কী হয়েছে, এখন শিল্পকলাগুলোতে যাবে, যে দেখতেছে আমাকে ফেসবুকে উইশ করতেছে, অনেক ভালো হয়েছে, নসমা অনেক ভালো অভিনয় করেছে, বাবা ভাই এরকম করছে, ওটা ও সমী এরকম করলে আরেকটু ভালো হতো, গানটা আরেক 30 সেকেন্ড বেশি হলে আরেকটু সুন্দর লাগতো। অনেকেই অনেক কিছু উপদেশ দিচ্ছে, এখন এটা ভালো লাগতেছে যে আমি শিখতেছি। সব শক্তিশালী অভিনয় শিল্পী আপনার চলচ্চিত্র ছিল বা আছে, এই জন্যই আশানুরূপ ব্যবসা করছে। আমরা আরো কথা শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে শিকল ভাঙার গান, এই বিষয়গুলো নিয়ে আমরা শিকল ভাঙার চলচ্চিত্র, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে নওশাবাকে আমি জানতে চাবো যে এই যে মেঘনা কন্যা একটি মেইন ক্যারেক্টার করা এবং নিষিদ্ধ পল্লীর অন্ধকার জগতের মানুষের যে গল্পগুলো তুলে এনেছেন আপনি নিজেকে তৈরি করার জন্য কি কি প্রস্তুতি ছিল? মানে হয় কি, আমার কাছে মনে হয় যে আমরা একটি চরিত্র যখন পাই, আসলে একেবারেই ছোটবেলা থেকে যে বইটা পড়েছিলাম, যে কবিতাটা পড়েছিলাম, যে মানুষগুলোর সাথে দেখা হয়েছিল, মানে ছোট্ট ছোট্টভাবে সব কিছুরই রিফ্লেকশন কিন্তু একটা চরিত্রে এসে পড়ে। আর এই চরিত্রটা করার ক্ষেত্রে আমি স্পেসিফিকলি আমি বলতে পারি যে আমার প্রথম যে সিনেমাটা উধাও, সেখানে আমি একজন নিশিকন্যার চরিত্রে অভিনয় করেছিলাম, এবং আমার প্রথম যে ধারাবাহিক নাটক সেটা ছিল ললিতা। তো সেইটা করার জন্য আমাকে একেবারেই আমরা টাঙ্গাইল একটি ব্রোথেলে গিয়েছিলাম, এবং সেখানে প্রায় আমাদের 10 দিন আমি খুব কাছ থেকে ওনাদেরকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তো ওখানকার মানুষদের সাথে, ওদের সাথে মেশার পর, ওদের সাথে সময় কাটানোর পর এবং ওই চরিত্রগুলো করার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার মানে ব্যক্তি হিসেবে নওশাবাকেও আমি অনেক পরিবর্তিত পেয়েছি, যে না আসলে এত সহজেই হারটা মানা যায় না, এবং ওরা যেইভাবে নিজের জীবনকে লাগামটা ধরে এত কষ্ট করেও হাসি মুখে বেঁচে থাকে, সেটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল না আমি আর জীবনে কখনো উফ করব না। তো সেই জায়গা থেকে এই ধরনের চরিত্রগুলোর প্রতি আমার এক ধরনের সহমর্মিতা রয়েছে। তো প্রথমত যে সহমর্মী জায়গাটাকে আমি ভীষণভাবে নার্চার করেছি, এবং ব্যক্তিগতভাবে আমি হাজেরা বেগম যিনি আছেন, উনি একজন আমি মনে করি যে হ্যাঁ, যাকে আমরা বলি হাজারো সন্তানের মা। তো উনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, কারণ উনি প্রায় জীবনে প্রায় 2বার দুবার ওনাকে পাচার করে দেওয়া হয়েছে,
এরপরও উনি যেভাবে ফিরে এসছেন, সমাজের সাথে লড়াই করেছেন, পরিবারের সাথে যেভাবে লড়াই করেছেন, তো ওনার সাথে প্রায় 7 বছর ধরে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে এবং ভালোবাসার সম্পর্ক রয়েছে। তো আমি এই চরিত্রটা, স্ক্রিপ্টটা পাওয়ার পরে ওনাকে বেশ কাছ থেকে অবজার্ভ করার চেষ্টা করেছি। সেটা হয়তোবা কিছুটা আমি রিফ্লেকশন হয়তোবা আনতে পেরেছি, কিন্তু উনি যেই ধরনের জীবনের সংগ্রামের ভিতর দিয়ে গেছেন, সেইটার জন্য আরেকটি চলচ্চিত্র প্রয়োজন। তো সেইটা মেঘনা কন্যা, সেটা শুরু বলতে পারি আমি। সো আমার হোমওয়ার্কটা এটাই ছিল। এবং আরেকটি বিষয় কি, ধরেন এই ধরনের চরিত্রগুলো করার ক্ষেত্রে, যে কোনো চরিত্র করার ক্ষেত্রে শুধু একাই তো কিছু কাজ করি না আমরা, আসলে আপনার পুরো টিম, ইনফ্যাক্ট যে আপনার উপর আলোটা ফেলছে, যে স্পট বয়টা আপনাকে পানিটা দিচ্ছে, এবং আপনার সহশিল্পী আপনাকে কি ধরনের অ্যাকশনটা দিচ্ছে, সব কিছু মিলিতভাবেই আসলে একটি চরিত্র হওয়ার চেষ্টাটা করা যায়। একদমই তাই। আমি কাজী সাইফুল ইসলাম, এই মেঘনা কন্যার জন্য আসলে লোকেশন সবকিছু, যেহেতু আমাদের সাথে আমাদের চলচ্চিত্র নির্মাতা নেই, আপনার কাছ থেকে আমাদের জেনে নিতে হচ্ছে, সবকিছু একটু জানবো যে লোকেশন কোথায় ছিল এবং কিভাবে সেই প্রতিবন্ধকতার জায়গাগুলো। লোকেশন ছিল উনালিয়া, এটা হলো বরিশালের। এটা আসলে প্রতিবন্ধক, ওখানে হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, থাকার জায়গা নেই। ওখানকার উলানিয়া যারা বাসী ছিল তারা তাদের ঘর ছেড়ে দিয়েছে, আমাদের 2870 জনের জন্য থাকার ব্যবস্থা করেছে তারা উইলিংলি। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে মানুষ এত হেল্পফুল হয়। মানে এতদিন ধরে আমরা শুট করছি, তারা তাদের বাড়ি ছেড়ে দিল, রুম ছেড়ে দিল, আমি খুব আশ্চর্য হয়েছি ভীষণ, এবং রান্না করে খাওয়াচ্ছে, মানে অদ্ভুত। এবং খুব উইলিংলি তারা নিয়েছে, সব ধরনের হেল্প তারা করেছে। সেজন্য উলানিয়াবাসীর প্রতি আমি আসলে চিরকৃতজ্ঞ যে এরা সুযোগ করেছে। কারণ ফুয়াদ চৌধুরীর জন্মস্থান কিন্তু উলানিয়া, এবং সেই জমিদার বাড়িতেই শুটিংটা হয়েছে। আর মানিকগঞ্জে শুটিং হয়েছে আমাদের। এই হলো শুটিং এরিয়া। প্রতিবন্ধকতা নাই, যেহেতু মানুষজন হেল্প করেছে, কোস্টগার্ড হেল্প করেছে, একটা সিন ছিল কোস্টগার্ডের সাথে, তারা হেল্প করেছে। আমি আসলে সবার হেল্প পেয়েছি। এবং আপনি কি শুটিং স্পটে কবার গিয়েছেন? আমি একবারও যাইনি। আমি তো বললাম আপনাকে, আমি কোনো চাপ দিতে চাই না, নিতে চাই না। আমি খুব এনজয় করি মানুষকে চাপ দিতে, মানে যে করুক, যে উনি ভালো করবে আমি বিশ্বাস। আমাকে টাইম টু টাইম বলে, আমি বলছি হ্যাঁ আপনারা যেটা করছেন আমি আপনার প্রতি আস্থা আছে। এই কারণেই একটি স্বাধীনভাবে করতে পারার কারণেই সুন্দর একটি কাজ হয়েছে সম্ভবত। আমি রীতির কাছ থেকে শুনবো। রীতি যেহেতু ৭৭তম আসরে আবার যাচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে একটু শুনি যে অনুভূতি কেমন। আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন একজন নারী হিসাবে, গানের সমালোচক হিসাবে। অনুভূতিটা খুবই, কি বলবো, খুবই ভালো। 19 সালের প্রথমবার গিয়েছিলাম, 5 বছর পরে আবার যাচ্ছি সেখানে। তো ওরা কিন্তু মানে আমাদের হয়তো একটা ধারণা আছে যে ফরাসিরা খুব একটু নাকুচা থাকে, হ্যাঁ, ওরা কালচারালি অলওয়েজ নিজেদেরকে সবচেয়ে সুপিরিয়র ভাবে এরকম কিছু। বাট আমরা যাওয়ার পরে দেখলাম যে ওরা খুবই সম্মান দিয়েছে, খুবই সম্মান দিয়েছে। স্পেশালি জুরির ব্যাচটা দেখে তো ওরা বুঝতেছে যে আচ্ছা এ তো যে মেম্বার অফ দ্য জুরি বোর্ড, তখন সব ক্ষেত্রে আমাকে মানে একটা প্রায়োরিটি দিয়েছে। কখনো আমার কোনো লাইনে দাঁড়াতে হয় নাই, কখনো মানে কিছু লাগলে তখন ওই ওখানকার যে সিকিউরিটিরা সব ধরনের হেল্প করেছে সব। হ্যাঁ, সো খুবই খুবই মানে ভালো একটা রিসেপশন পেয়েছি ওখানে, সেটা একটা। আর হচ্ছে ক্যান তো আসলে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এরপরে যেটা ধরেন বার্লিন বা ভেনিস, এগুলোও কিন্তু তার তুলনায় অনেক ছোট, অনেকই ছোট। সো ক্যানে গেলে মানে মনে হয় একটা সমুদ্রের মধ্যে আমরা এসে, হ্যাঁ, এবং এত কিছু করার আছে আপনি কখনোই মানে শেষ করতে পারবেন না। আপনার যেই পরিমাণ ডিনার ইনভিটেশনস থাকবে, লাঞ্চ ইনভিটেশনস থাকবে, পার্টি ইনভিটেশনস থাকবে, যেই পরিমাণ আপনার ইন্টারভিউয়ের অপরচুনিটিস থাকবে, আপনারটা ইন্টারভিউ নিচ্ছে বা আপনার কাছে কেউ ইন্টারভিউ দিতে এসছে, সবটাই এত বেশি পরিমাণ অপরচুনিটিস ওখানে। বা আপনি যদি মিটিং ওখানে আগের থেকে সেট না করে যান, আপনি জাস্ট মানে আসলেও মানে দিশেহারা হয়ে যাবেন। হ্যাঁ, হিউজ, ইটস আ হিউজ ফেস্টিভ্যাল। আমরা বিনোদনের জন্য আসলে চলচ্চিত্র দেখি, কিন্তু আপনার বিনোদনটাই কাজ হয়ে গেছে, এটা তো বিশাল একটি বিষয়। আর যারা স্টারসদের সাথে দেখা করতে খুব পছন্দ করে তাদের জন্য তো হেভেন, বিকজ মানে সব ধরনের স্টাররাই তো যাচ্ছে। এবং আমাদের সাথে মানে আলাদা করে প্রেস কনফারেন্সে যারা বসছে,
আপনার আমি যখন গিয়েছিলাম তখন ট্যারেন্টিনোর ছিল যে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছিল, ওই একটা সিনেমাতেই তো কতগুলো আপনার সেই ব্র্যাড পিট থেকে শুরু করে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে শুরু করে মার্গো রবি থেকে শুরু করে সবার সাথে যে এই যে সামনাসামনি দেখা হয়, কথা বলে। এবং একটা জিনিস কি, আচ্ছা এটা না হয় প্রেস কনফারেন্স, বাট অন্য ফেস্টিভ্যালে যেমন ধরেন বার্লিনালেতে যখন ট্যালেন্টসে যখন গেলাম, ওরা যখন আমাদের জন্যই কথা বলছে, হ্যাঁ উইম ওয়েন্ডার্সের মতো একটা বড় একটা অস্কার নমিনেটেড ডিরেক্টর, তার যখন শুধুমাত্র আমাদেরকেই আমাদের জার্নিটাকে সমৃদ্ধ করার জন্যই তারা কথা বলছে, সেই এনার্জিটা যে কীরকম, মানে ওইটা ওই রুমে না থাকলে বোঝা যাবে না। এই লেকচারগুলো আপনি ইউটিউবেও পাবেন, হ্যাঁ, কিন্তু ওদের সামনে, হ্যাঁ, যখন কেট ব্লাঞ্চেট শুধুমাত্র আপনার জন্য একটা লেকচার দিচ্ছে, লাস্ট টাইম জন ম্যালকোভিচ ছিল, মানে মনে হয় যে অন্য একটা মানে টাইম অ্যান্ড স্পেসে চলে গিয়েছেন আপনি, আর এই জগতে নাই। হ্যাঁ, সো এই জিনিসটা খুব ফিল করি এই বড় ফেস্টিভ্যালগুলোতে গেলে, এই যে একটা খুব মহান কারোর সান্নিধ্য পাওয়ার যে এনার্জিটা, এটা আমি খুবই চেরিশ করি। আর ওরা যে সম্মানটা দেয় সেটা তো অবশ্যই। আর এখানে গেলে যে পরিমাণ মানুষের সাথে পরিচয় হয় এবং তারা আপনার সারা জীবনের জার্নিতে কিন্তু বিভিন্নভাবে কাজে লাগে। এবং বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করা, অনেকে আছে যে বাংলাদেশি কাউকে আগে দেখেনি বা বাংলাদেশ সম্বন্ধে কিছু জানে না, এবং তাকে একটা পজিটিভ ধারণা দেয়া। আমি অলওয়েজ সবসময় এরকম একটি পজিশনে যখন আপনি বাংলাদেশের ফিল্মেরও যখন করবেন ওখানে, তখন বিষয়টা আরো বেশি আনন্দদায়ক হয়ে উঠবে। হ্যাঁ, আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের আসলে ফিল্মের রিপ্রেজেন্টেশনটাও আরও বেশি লাগবে। যেমন ক্যানে রেহানা মরিয়ম নূর গিয়েছে, বাট আমাদের তার আগে মাটির ময়না গিয়েছিল আপনার প্যারালাল সেকশনে, বাট মানে খুবই ফার অ্যান্ড মানে অনেক বড় গ্যাপ আমাদের। সো আমাদের যদি আরও বেশি চলচ্চিত্র যেত তাহলে আমরা আরও বেশি রেলেভেন্ট হতাম আসলে। হ্যাঁ, আমরা জুরিতে যাচ্ছি, এটাও কিন্তু আমাদের রেলেভেন্স অনেক বাড়াচ্ছে, ওরা আমাদের সম্বন্ধে জানতেছে, আমাদের পয়েন্ট অফ ভিউটাকে ওরা পাত্তা দিচ্ছে, রাইট? বিকজ জুরি বোর্ডে থাকবে 3 জন থাকবে, তার মধ্যে থেকেই হচ্ছে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। সো সবার কিন্তু ইকুয়াল আপনার আপনার মতামতটার কিন্তু ইকুয়াল একটা ওয়েটেজ পাবে। সো ওই লেভেলটাতে যাওয়াটা আমরা যদি না থাকতাম, বেশিরভাগ সময় আমি গিয়ে দেখি যে বাকি সবাই আসলে সাদা, হ্যাঁ, মানে এই এলাকারই কেউ নাই বা মানে অন্য কোনো রঙের কেউ নাই। এটা খুবই মানে কি বলবো, বেশিরভাগ সময় সেরকমই হয় যে আমি হয়তো একমাত্র ব্রাউন মানুষ ওখানে। সো এই আমাদের রিপ্রেজেন্টেশনটা বাড়ানো খুবই দরকার, নাহলে ওরা আমাদের পয়েন্ট অফ ভিউ কোনোদিন চিন্তাও করবে না। এবং আমাদের পয়েন্ট অফ ভিউ ওরা জানেই না আসলে, বেশিরভাগরাই আমাদের কালচার সম্বন্ধে জানে, হিস্ট্রি সম্বন্ধে জানে না। প্রত্যেকটা জিনিস, যেমন মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুভি হলে আমার পুরোটা বোঝাতে হয় আগে মুক্তিযুদ্ধ কি জিনিস, ওরা বুঝতেই চায় না যে আচ্ছা কেন তোমরা এতগুলো মুভি বানাচ্ছ একটা ইভেন্ট, একটা ইস্যু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বা যে দেশের পার্টিশনের ডেপথটাও বুঝতে চায় না। সো এইগুলো বোঝাতে হয়। সো এইভাবে করে আসলে আমরা যদি রেগুলার না যাই, এই গ্যাপটা যে থেকে যাচ্ছে, ওরা দূর থেকে একটা খোলস দেখছে, ভিতরেরটা দেখছে না। সো এই ভিতরেরটা দেখানোর যে ব্যাপারটা, সেটা আসলে আমাদের করতে হবে, আমাদের পার্টিসিপেশন বাড়িয়ে। আপনারা মেঘনা কন্যা নিয়েও চলেন, মার্শাদু ফিল্মে তো একটা স্টল নিয়ে যেতে না, যাওয়া উচিত। এটা ওমেন ট্রাফিকিং না, তো ভালো একটা সাবজেক্ট ওমেন ট্রাফিকিং এর উপর, এটা আমরা যাওয়া পার্টিসিপেশন বাড়ানো। বাংলাদেশের এই ক্রাইসিস গুলো তো বাইরের দেশকে জানানো উচিত, এটা জানানো উচিত। জি, আমরা আরো কথা নিয়ে আসছি, আমাদের বিরতি সময় হয়ে গেছে আবারও। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আলোচনায় চলে যাই। কাজী নওশাবা, আপনাকে একটু জিজ্ঞেস করবো যে এই যে শুটিং চলাকালীন সময়ে যে প্রতিবন্ধকতাগুলো আছে, উনি যেহেতু জাননি সেখানে আপনি বলতে পারবেন, আপনার কাছ থেকেই শুনে নিই। প্রতিবন্ধকতা তো আসলে এটা থাকবেই, কারণ আমরা যেই ধরনের সাবজেক্টে কাজ করেছি, অথবা যেটা বলছিলেন ভাই, যে কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, এবং 7টা-8টার পরে কোনো ইলেকট্রিসিটি নেই। তো সেরকম একটি জায়গায় যে ডিসেম্বর মাসে শ্যুট করাটা আসলেই চ্যালেঞ্জিং ছিল। আর বিশেষ করে যেহেতু আমার চরিত্রটা একেবারে নৌকায় এবং সেই ঠান্ডার মধ্যে, এবং আমাদের শুটিংটা স্টার্ট হতো যখন গ্রামের মানুষ ঘুমিয়ে পড়তো, তারপর আমরা আস্তে ধীরে লাইট করে নৌকা নিয়ে মেঘনা নদীতে নামতাম। তো ওই সময়টা স্পেশালি নৌকাতে যে সিনগুলো, এবং রাত্রের 3টা-3:30টার সময় আমাকে পানিতে নামতে হতো, এবং একটি দৃশ্য ছিল যেখানে আমাকে লুকাতে হবে। তো এই দৃশ্যগুলো করা আসলেই মানে একটু ঝুঁকি ছিল,
কিন্তু আসলে চরিত্রের কারণে এটা আমি জানতাম যে এটা আমাকে করতে হবে, তো সেই কারণে ভয় টয় না, কিন্তু আসলে হ্যাঁ কারণ মেন্টাল, কারণ আমি জানি যে এই কাজটা আমাকে করতে হবে, কিন্তু সেটার পরে কি হবে, কারণ যেটা হয়েছিল আলটিমেটলি এত ঠান্ডায় নামার পরে তারপরের দিন মানে সকাল থেকেই ভীষণ জ্বর, কথা বলতে পারছি না, ডায়লগ দিতে পারছি না, তো সেই বিষয়গুলো তো ছিলই। আবার একটি দৃশ্য ছিল যে দৃশ্যটা আমার খুবই মনে আছে এবং সেটা আমার সহশিল্পী বোধহয় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান। হ্যাঁ, উনি যিনি করেছেন তার পানিতে নেমেছেন, ওনার নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আর যে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমার একটি দৃশ্য আছে যেখানে আমাকে ব্রোথেলে ধরে নিয়ে যাচ্ছে, তো ওই দৃশ্যটাও আমরা প্রায় রাত 2-2:30টার দিকে করছি। রাস্তার কুকুররা মানে রীতিমতো যারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে অ্যাটাক করে তাদেরকে কামড় দিয়েছে। তো মানে বিষয়টা মানে শুনতে হয়তো ভয়ানক, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আসলেই কুকুরের যে মানে ভালোবাসাটা আমি ওইখানেও ফিল করেছি অ্যাজ আ হিউম্যান বিং। পশুপ্রেমিক হয়ে গেছে। আমি সবসময় পশুপ্রেমী, তো আমার কাছে এটা ভীষণ ভালো। এবং ওই দৃশ্যটা একটি কুকুরের দৃশ্যটা রেখেছেন ওনারা, বাট প্রায় 2-3টি কুকুর এসেছিল আর কি, এবং একজনকে খামচিও দিয়েছিল। তো ওই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে। এবং দুটি নারীর কাহিনী, শহর এবং একটি গ্রাম কেন্দ্রিক, আমরা একটু এখান থেকে একটু শুনে নিই। সেমন্তী যে চরিত্রটি করেছেন ওনার চরিত্রটা হচ্ছে উনি শহর থেকে একজন নৃত্যশিল্পী উনি হতে চান এবং নৃত্যটাকেই উনি ওনার প্রফেশন হিসেবে নিতে চান। কিন্তু যেটা হয় আর কি যে হয়তোবা তার যে পার্টনার থাকে সেই তাকে বাধা দেয় এবং বলে যে তুমি যদি নৃত্যটাকে তোমার জীবনের এত ইম্পর্টেন্ট জায়গায় নাও তাহলে তোমার সাথে আমার মানে বিয়ে হবে না, যেটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এবং আমার যে চরিত্রটি সেই মেয়েটি তাকে পাচার করে দেওয়া হয়েছে এবং তার বাবা একজন বাউল এবং গ্রামের চেয়ারম্যান চায় না গ্রামে মেয়েরা নাচানাচি করুক অথবা থিয়েটার করুক অথবা বাউল সঙ্গীত হোক। তো এই পুরো বিষয়টা এবং একসাথে এসে কিভাবে আসলে দিন শেষে না আমাদের শিল্পীদের অথবা নারী শিল্পীদের যে স্ট্রাগলটা এটা আসলে কোনো স্ট্যাটাস ভেদে হয়তোবা দেখতে ডিফারেন্ট কিন্তু আসলে কিন্তু শেকড়টা একই, যেটা এই গল্পে ভীষণভাবে জোরালোভাবে হোক বা গ্রামে এক্স্যাক্টলি। তো দুজন নারীর আসলে নিজেকে মানে পরিবারকে বলা যে না আমি নৃত্যটাই নেব এবং সমাজকেও বলা যে আমি নৃত্যটাকেই ভালোবেসে এগিয়ে যাব এবং আমি ব্রোথেল থেকে ফিরেছি তার মানে তো এই নয়, কারণ আমি তো ফিরে এসেছি তোমাদের কাছে আসার জন্য, এটা তো আমার দোষ নয় যে আমাকে পাচার করে এবং সব করেই সব করে এগিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। জি, কাজী সাইফুল ইসলাম, এই যে নারী কেন্দ্রিক এরকম একটি সত্য ঘটনা অবলম্বনে দুর্দান্ত একটি কাহিনী নির্ভর যে গল্প বা সিনেমাটা, আপনি বাইরের দেশগুলোতে এটা প্রদর্শিত হয়েছে, কতগুলো দেশে হয়েছে এবং রীতির কাছে শুনছিলাম যে আমাদের বাইরের দেশে বা ক্যানে এরকম এ ধরনের গল্প খুব একটা যায় না আমাদের বাংলাদেশ থেকে, এরকম ভাবছেন কিনা যাওয়ার মতো? আপনি জার্নিটা দেখেন, দুটো নৃত্যশিল্পীর, একজন শহর থেকে একজন গ্রাম থেকে, দুজনে কিন্তু থিম একটাই, নৃত্যশিল্পী। এই জার্নি তো সত্য ঘটনা। তো আমি কানাডাতে ফেস্টিভ্যালে আমরা এটা দিয়েছিলাম এবং আমরা ফুল হাউস পেয়েছি। আমি তো আগেই বলেছি এটা নর্থ আমেরিকাতে যাবে এবং আমরা চায়না এবং অস্ট্রেলিয়াতে এটা যাবে। আর যদি সুযোগ পাই আমরা কান বা বার্লিন মতন উৎসবও পাঠাতে পারি। আসলে ওইটা জানতে হবে। আমি যেহেতু প্রথম প্রযোজক, আমার পরিচালকও প্রথম, দুজনেই আমরা নতুন, তো অনেক ওয়ে আমরা আসলে বুঝি না, যেটা যদি আমরা কভার করতে পারি ইনশাল্লাহ আমরা সব জায়গায় পাঠাবো এটা। কারণ থিমটা তো খুব ভালো, ওমেন ট্রাফিকিং, অতএব থিমটা তো যাওয়ার মতনই। বাংলাদেশের চলচ্চিত্র একটা কিছু প্রেজেন্টেশন করার জন্য এটা একটা ভালো থিম। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, আমরা অন্যান্য বিষয় নিয়ে কাজ করি, এটা নিয়েও কাজ করি যে আমরা এটা ওয়ার্ল্ডকে জানানো দরকার। জি একদমই। সাদিয়া, আপনি বলবেন যে আমাদের আসলে কেন আমাদের এই ধরনের বেশ ভালো চলচ্চিত্র তো হচ্ছে কিন্তু কোথায় আটকে যায়, কানে প্রদর্শিত হওয়ার জন্য আসলে কোন ক্যাটাগরি প্রয়োজন হয় একটু শুনবো। এটা আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তার সাথে কিছুটা সম্পর্কিত, যে আমাদের কালচার সম্বন্ধে বা আমাদের দৃষ্টিকোণ সম্বন্ধে যে বাইরে আসলে একদমই ধারণা নাই। হ্যাঁ, তো আমরা যদি আমাদের দর্শকদের জন্য কিছু একটা বানাই সেটা কিন্তু বাইরের মানুষকে অ্যাপিল করে না। তো এখন রিসেন্ট টাইমসে যেটা হচ্ছে যেই সিনেমাগুলো আসলে বাইরে প্রদর্শিত হচ্ছে সেগুলো আসলে বাইরের দর্শকের জন্যই বানানো। হ্যাঁ, দেখা যায় যে তাদের কথাটা মাথায় রেখে বা তাদেরকে এক ধরনের প্রায়োরিটি দিয়েও বলবো যে বানানো হচ্ছে। সো তখন আমরা সিলেকশনগুলো পাচ্ছি। কিন্তু আমরা যদি আরও বেশি আমাদের যাতায়াতটা যদি বাড়িয়ে দিই তাহলে হয়তো একসময় এরকম হবে যে এই যে যেমন মেঘনা কন্যার মতো যে সিনেমাগুলো যে আমরা আমাদের দর্শকের কথা চিন্তা করে বানিয়েছি, যে আমাদের দর্শকের বুঝতে সুবিধা হবে যে কাহিনীটা যেভাবে করে বললে,
বা তারা কানেক্ট করতে পারবে যেভাবে করে বললে সেগুলো হয়তো বা বাইরে তখন আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্সগুলো পাবে। হ্যাঁ, বাট এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যে আপনার সেই একটা সিনেমা শুরুর থেকে সেই স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে বাইরের সাথে যে কো প্রোডাকশনে যাওয়ার যে ব্যাপারটা, ওরাও কিছু ইনপুট দিবে, আমরা কিছু ইনপুট দেবো, মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমরা একটা গল্প দাঁড় করাবো, তারপরে সেটা পুরো বিশ্বের দেখানো হবে। কিন্তু আমরা নিজেদের মতো করে বানিয়ে যখন একটা ছবি ওদেরকে বলবো যে এটা আমি বানিয়ে ফেলেছি, তুমি এখন দেখাও, আমাদের সংস্কৃতিটা বেশিরভাগ সময় জিনিসটা আসলে ইট উইল বি আ নো, বিকজ ওদের ওই ধারণাটাই নেই, আমাদের পয়েন্ট অফ ভিউ নিয়ে জানে না ওভাবে করে। এটা একটা বড় সমস্যা। আমাদের টেকনিক্যাল সমস্যা এতদিন ছিল, এখন টেকনিক্যাল সমস্যা একটু মানে কি বলবো ভালো হচ্ছে। এখন আমাদের ক্যামেরা ওয়ার্ক অনেক বেটার, সাউন্ডের ওয়ার্ক অনেক বেটার। সো এই জিনিসগুলো আমরা উত্তর যেতে পারছি এখন, বাট ওই যে ওই সংস্কৃতির ব্যাপারটা অনেক বড় একটা গ্যাপ থেকে যায়। এই যে আমাদের মেঘনা কন্যা প্রেক্ষাগৃহে সরাসরি না গিয়ে আমাদের দেখা যাচ্ছে শিল্পকলাতে যাচ্ছে, সেটা নিয়ে আফসোস রয়েছে কিনা যে চলচ্চিত্র মেইন যে আমাদের সিনেমার যে স্বাদটা বলা হয় পর্দায়, এই বিষয়টি প্রথমত গিয়েছি আমি 3-4 দিন পেয়েছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকগুলো সিনেমা এবারে মুক্তি পেয়েছে, আর ঈদ কেন্দ্রিক তো ওনারা কমার্শিয়ালটা চিন্তা করে বেশি, সিনেমা হলগুলো চিন্তা করে। এটা আমি কিছুদিন আগে একটা দেশ টিভির একটা ইয়েতে বলেছিলাম যে সিনেমা সিন্ডিকেটের যে হল সিন্ডিকেট, সেটা তো আসলে আমি অনেক পিছিয়ে আছি, এই সিন্ডিকেটটা আমি বুঝি না, ওটা ওনারা ভালো বোঝে। আমি শিখলাম এবারে, ভবিষ্যতে আমার তো সুবিধা হবে, কারণ আমি না গেলে তো যে বুঝতাম না যে এটা এইভাবে করতে হয়, এইভাবে করলে সিনেমাটা হলে চলেই। তবে নেক্সট উইকে আমার অনেকগুলো সিনেমা হলে পাবো, আমি যমুনাতে যাবে, তারপর চিটংয়ে যাবে, তো সেগুলো আস্তে আস্তে কভার হবে। এখন তো বড় বড় একটা সিনেমার দিনটা আছে, এগুলো শেষ হোক। আমার টার্গেট তো মাস পিপলকে দেওয়া, আর ওনাদের টার্গেট কিন্তু ব্যবসা করা। আমি কিন্তু ব্যবসা করার টার্গেটে নাই। আমি জনগণের মাঝে নশোবার অভিনয়টা, বাবুয়ের অভিনয়টা, শতাব্দীর অভিনয়টা, বাড়ি বাইর ভালো অভিনয় করেছি সেটা দেখাতে চাচ্ছি, যে একটা সত্য ঘটনা, এটা আমাদের দেশে মানুষ জানা উচিত। আমাদের দেশে মেয়েরা এভাবে পাচার হয়ে যায়। আপনি ইন্ডিয়াতে যান, ম্যাক্সিমাম পতিতালয় আমাদের দেশি, কারণ আমাদের দেশে তো এখন পতিতালয় নাই, একটা বা দুইটা আছে মনে হয় ব্রতালের ছাড়া আর নাই, যার কারণে ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়া চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তো সেটা যদি মানুষ জানে, সচেতন হয়, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি আজকে মেঘনা কন্যা বানালাম, আমার এটা ভালো দেখে মেঘনা কন্যা 2 তো বানাতে পারি, সেটা তো আর 1 বছর পর বানালে তখন আবার জানবে মানুষ। এটার পিছনে একটু কাজ করবই, মানে এটা আমার টার্গেট। জি, আমরা আপনার মতো এরকম প্রযোজক বেশি বেশি পাই, আমাদের প্রত্যাশা এটা। আমি আরও একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরে আসছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আমরা আলোচনায় চলে যাচ্ছি। রীতির কাছে আমি শুনবো যে এই যে আমাদের বেশ এবার 13টির উপরে চলচ্চিত্র নির্মিত হয়েছে বা চলছে, গতবারও এরকমই ছিল। এই যে আশা দেখতে পাচ্ছি আমরা, চলচ্চিত্র তরুণ নির্মাতারা আসছে, ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে, সাহিত্য অবলম্বনে, আপনি বলবেন যে কেমন মনে হচ্ছে বিষয়গুলো? এটা খুবই পজিটিভ একটা জিনিস। কিন্তু একটা জিনিস বলবো যে যেমন মেঘনা কন্যার বিষয়বস্তুটা খুবই পজিটিভ। হ্যাঁ, যে আমাদের একটা ইস্যু নিয়ে কিন্তু সেটাকে খুব একটা পজিটিভ লাইটে দেখানো হয়েছে, এবং এখানে মেয়েটাকে কিন্তু ভিকটিম হিসেবে দেখানো হয় না, সার্ভাইভার হিসেবে দেখানো হয়েছে। তো এই যে এই দৃষ্টিকোণের ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বেশিরভাগ সিনেমাতে খুবই প্রবলেম্যাটিক। হ্যাঁ, এই সিনেমাটাতে ভালো ছিল, কিন্তু বেশিরভাগ সিনেমাতে প্রবলেম্যাটিক। যেমন আপনার এই যে মেয়েকে সবসময় যে ভিকটিম হিসেবে দেখানো, হ্যাঁ, এবং মেয়েদেরকে যে সবসময় একটা নেগেটিভ লাইটে দেখানো, যে তুমি আসলে অত বেশি স্মার্ট না, তুমি আসলে ইন্ডিপেন্ডেন্ট না, তুমি এটা পারবা না, সারাক্ষণ যে না না না, এই যে নেগেটিভ জিনিসটা, এটা কিন্তু আমাদের সিনেমাতে খুবই বেশি। এবং এরকম সিনেমা দেখা যাচ্ছে এখন খুব হচ্ছে। এই যে আপনার এত যে কমার্শিয়ালি সাকসেসফুল, মানে আসলে কতটা আমরা তো জানি না, আমাদের তো বক্স অফিস ওভাবে করে হয় না, বলছে, প্রচার করছে যে আমরা খুব সাকসেসফুল হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই সাকসেসফুল সিনেমাগুলো অনেক মাসের পর মাস চলছে। হ্যাঁ, প্রচণ্ড নারী বিদ্বেষী, প্রচণ্ড। হ্যাঁ, এবং সেটা দেখে মেয়েরাও পছন্দ করছে। সো এটা যে মানে কি পরিমাণ ভয়ঙ্কর একটা জিনিস, যে আচ্ছা অনেক সিনেমা হচ্ছে খুব ভালো, কিন্তু এই যে এই নারী বিদ্বেষী সিনেমা মেয়েরাও পছন্দ করছে, হলে গিয়ে দেখছে, মাসের পর মাস চলছে, এটাকে সবচেয়ে সাকসেসফুল সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে। সেই ডিরেক্টর একটার পর একটা তারা কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, বিকজ তার এটা খুব সাকসেসফুল হয়েছে। সো এটা আসলে খুব উদ্বেগজনক একটা ব্যাপার।
বেশি সিনেমা হোক সেটা আমরা চাই, মানুষ হলে যাক সেটা চাই, কিন্তু মানুষের অভ্যাসটাকে আমরা আবার খারাপ করে দিচ্ছি কিনা এরকম জিনিস খাইয়ে, সেটাও একটা দেখার খুব বিষয় আছে। আমি কাজী সাইফুল ইসলাম আপনার কাছে জিজ্ঞেস করবো যে এই যে এবার তো অভিজ্ঞতা হলো নানান ধরনের, তো এখান থেকে নিজেকে আরো কোন দিকে নিজেকে সংশোধন করতে চান যে এই দিকটা হলে আমার চলচ্চিত্র আরো বেশি সামনে লাভবান হব বা ভালো কিছু হবে, আরো প্রচারণার বিষয়টা কেমন ছিল? ভালো বানিয়েছি, আমার ডিরেক্টর অনেক ভালো বানিয়েছে, স্টোরি টেলিং অনেক ভালো ছিল, আমার ক্যামেরা ওয়ার্ক ভালো ছিল, লোকেশন ইজ ওয়ান্ডারফুল বলে নিয়ে আমার অ্যাক্টরস ভালো অভিনয় করেছে। আমি পিছিয়ে ছিলাম কিসে, পিআরে, মানে পাবলিক রিলেশনে। তা আমি এরপর এবার শুধু পিআরই করবো, মানে একদম ভেরি অনেস্টলি বললাম। অভিনয় করবে ওরা তো জানে ভালো করবে, আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি, এবং পিআরটা যদি আমি ভালো করতে পারি আমার সিনেমা অনেক বক্স অফিস যাবে তখন। কারণ আমি তো ফেসবুকে স্ট্যাটাস বিশ্বাস করি না। আমি তো আপনাকে আগেই বলেছি আমি ব্যবসা সফল হয়ে গেছি, এখন যেটা করতেছি ম্যানকাইন্ড, মানবের সাথে। ওই যে উনি যে একটু আগে বললো যে এটা কিন্তু কাহিনিটা নেগেটিভই ছিল, আমরা মেয়েটাকে পজিটিভে নিয়ে আসছি। কারণ আমি যদি পজিটিভ না আনি তাহলে এটা সমাজ অন্যভাবে নিবে, সেই জন্য এটাকে পজিটিভ এনেছি। গল্পটা তো লিখেছি, সে ফেরত এসেছে। বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ে কিন্তু ফেরত আসে না, সেটা যে জার্নি হোক, পাচার যে হচ্ছে সে আসতেছে না, সেটা কক্সবাজার দিয়ে হোক আর আপনার বাই রোডে হোক। তো আমাদেরকে আনতে হবে, ফেরত এনে তাকে সমাজের কাছে এস্টাবলিশ করতে হবে। যার কারণে কিন্তু আমরা এই হাসি খুশিকে ফেরত এনে এটা এস্টাবলিশ করেছি। এবং প্রতিটা জিনিসের পিছনে কিন্তু একটা শেকড় থাকে। এই ধরনের লোকগুলা বাবুভাইয়ের মতো যারা চরিত্র অভিনয় করেছে, মানে বাবুভাইতে অভিনয় করেছে, ওই ধরনের লোকগুলোই কিন্তু চাকরি দেবে বলে ঢাকা শহরে নিয়ে আসে মেয়েদেরকে, চাকরি দেবে বলে বিদেশ নিয়ে দেয়, সৌদি আরবে পাঠায়। আপনি বাদ দেন ইন্ডিয়া, সৌদি আরবে যে মেয়েগুলো পাঠায় আসলে কী করে, ওদের লাইফ জার্নি কী আপনি একটু খবর নেন। লাইফ জার্নি ইজ ভেরি ব্যাড, ওটাও অন্ধকার, সেটা আমরা দেখাতে পারি না। আসলে অনেকগুলো কাহিনী আছে সমাজে, সবগুলো উঠাতে চাইলে এটার পিছনে পৃষ্ঠপোষকতা দরকার। শুধু যদি আপনার সমাজকে সচেতন করতে হলে পৃষ্ঠপোষক দরকার। আমি এটা ব্যবসা সফল হয়েছে দেখে পরেরটা যে হব কোনো গ্যারান্টি নেই, কিন্তু অনেক এই ধরনের কাজ নিয়ে করতে চাইলে দেখা যাবে আপনার প্রতিপক্ষ ডিস্টার্ব করে। সিনেমা হলে পাবো না, হল পাবো না, দরকার নেই তো, দিবে না, তখন আবার শিল্পকলা ধরতে হবে, আবার বর্ডারে যেতে হবে। তো আমাকে গভর্নমেন্টের একটা থাকতে হবে, নজর থাকতে হবে যে এই ধরনের সিনেমার জন্য হলগুলো যেন উৎসাহ হয়, এবং সমাজের লোকজন, ব্র্যান্ডিং, স্পন্সর যারা, তারা যেন এগিয়ে না আসলে সিনেমা করা যাবে না। একটা সিনেমা করতে অনেক টাকা লাগে, কোটি টাকার উপর সিনেমা করতে হয়। আমি একটু নওশাবার কাছে আবার শুনি যে এই যে সঙ্গীত একটি বিষয় থাকে, সঙ্গীত, পোশাক, এই বিষয়গুলো একটু আমি, যেহেতু আমাদের সাথে নির্মাতা নাই, আমি একটা কাছে শুনে নিতে চাই। প্রথম কথা হচ্ছে যে যেহেতু এটা একটি মানে দুজন শিল্পীর, শুধু দুজন শিল্পী আমি বলবো না, এখানে তার বাবাও একজন বাউল শিল্পী, তারও তাড়নার কথা আছে, ছোট বোন তারও তাড়নার কথা আছে। তো আসলে না যে সঙ্গীত একটি বিশেষ জায়গা এই সিনেমাটায়, আমরা মানে অপ্রয়োজনীয় কোনো জায়গায় এমনিতেই সঙ্গীতগুলোকে দেইনি। আর এখানে আমাদের সুমি আপা চিরকুটেতে এখানে মিউজিক করেছেন, বিপ্লব বড়ুয়া আছেন, উনি করেছেন। তো এবং বিজিএম কোথায়, বিপ্লব বড়ুয়া উনিই করেছেন। তো ওভারঅল এবং নৃত্যতে আমাদের যে আলিফ নতুন, ও কোরিওগ্রাফি করেছে। সো আমরা চেষ্টা করেছি, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে আমার ডিরেক্টর এবং প্রডিউসার এবং পুরো টিমের যে আমরা এক্সপেরিমেন্ট করতে দিয়েছেন। ব্যাপারটা এরকম না যে আমরা নতুন কাউকে নেব না, যেমন ধরেন একজন কোরিওগ্রাফার আলিফ একেবারেই নতুন, কিন্তু তাকেও একটা সিনেমাতে উনি মেইন কোরিওগ্রাফার হিসেবে নিয়েছেন। সঙ্গীতের ব্যাপারে বিপ্লব দা, আমি জানি না, মেবি উনি আগে কখনো, হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর সুমি আপাকে আমরা পেয়েছি। তো এই যে ব্যাপারটা, এবং ধরেন একেবারেই গল্পের প্রয়োজনে যেটা দরকার সেটাই করা, এবং চাইলেই শুধুমাত্র প্রেম, ভালোবাসা, অ্যাকশন ঢুকিয়ে না দেওয়া, গল্পের বিউটিটা রাখার, সরলতাটা রাখার যে চেষ্টাটা, এটাই আমাকে ভীষণভাবে আনন্দিত করে। দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু একটা বলবো। এটাই বলবো যে মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ দর্শকের কাছে, কারণ আমি আসলে এতটা আশা করিনি যে মেঘনা কন্যা যেই ধরনের রেসপন্স পার্সোনালি আমি পেয়েছি, মানে
টিম হিসেবে তো পেয়েছি, পার্সোনালি আমি যেভাবে পেয়েছি যে নশব আপু আপনার সিনেমাটা নাম ভূমিকায় আমরা আপনাকে এইভাবেই চেয়েছিলাম, কারণ আপনি যেই ধরনের আপনার জীবন বোধের যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার শুরুটা এরকম একটি সিনেমা দিয়ে হলো, সেটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এবং যারা থিয়েটার করেন তারা শিল্পকলায় দেখার পর যেভাবে ফোন করে টেক্সটে জানাচ্ছেন, আমি চাই যে আমরা শিল্পকলায় শোটা করছি কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস করা। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাদের সিনেমাটা তো দেখবেনই টিকিট কেটে, বাকি সকল সিনেমা দেখবেন, কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে আসলে সবাইকে এক হতে হবে। আমি থেকে আমরা না হওয়া পর্যন্ত আসলে আমরা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াতে পারবো না। একদমই তাই। তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এই যে আমাদের ভালো সিনেমা, ভালো কাহিনী নির্ভর সিনেমা আসছে, সকলে মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন এবং এতে করে বাংলা চলচ্চিত্রের জয় হবে। সকলকে শুভেচ্ছা, শুভকামনা, ভালো থাকুন সকলে।